ছাগলকাণ্ডে আলোচিত সদ্য ওএসডি হওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মতিউর রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এক ছাগলকাণ্ডেই ধরা খেয়ে গেছেন অবৈধ পথে হাজার কোটি টাকা বানানো রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। জাতীয় রাজস্ব বোর্ড থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ওএসডি করে রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। জব্দ করা হয়েছে ব্যাংক, এমএফএস ও বিও হিসাব। দেশ ত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর তার অবৈধ সম্পদের খোঁজ নিতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপর বাংলাদেশের জনগণ এখন ভরসা করতেছে, কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন বেনজির আহমেদকে মোটামুটি ভালোভাবে কিন্তু চেপে ধরেছে এবং এই যে রাজস্ব কর্মকর্তা মতিউর, তার বিরুদ্ধে অলরেডি মাঠে নেমে তার ব্যাংক অ্যাকাউন্ট, তার জমি জমা বেশ কিছুর ব্যাপারে আদালতের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত এর জন্য দুদক আবেদন করেছে। তো সে কারণে দুদককে সাধুবাদ জানাতেই হয় এবং ইতিমধ্যেই এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সে একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। আর তার সব কিছু মূলত বের করার জন্যই আদালতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে বা এই নির্দেশ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কারণ এই রাজস্ব কর্মকর্তা বা ছাগলকাণ্ডের মতিউর রহমান সেও কিন্তু সেই বেনজির আহমেদের মতো হাজার হাজার কোটি টাকা তার এবং তার পরিবারের, তার সন্তানাদির, আত্মীয় স্বজন তাদের নামে বেনামে অবৈধভাবে জোর জবরদস্তি করেও কিন্তু ছিনিয়ে নিয়েছে এবং দেশ থেকেও কিন্তু তারা সম্পত্তি, টাকা পয়সা এগুলো পাচার করেছে। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে দুদক কি ভূমিকা এই মতিউর রহমানের বিরুদ্ধে রাখতেছে এবং দুদক কি করতেছে। আদালতের পক্ষ থেকে মতিউর রহমানকে নিয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে, কিভাবে ধরা খেলো, ফেঁসে গেল ছাগলকাণ্ডের এই মতিউর রহমান এবং মতিউর রহমানের যে আমলনামাটা তার এবং তার পরিবারের নামে বেনামে যে হাজার হাজার কোটি টাকার সম্পদ বেরিয়ে এসেছে, এগুলো আমরা একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এক ছাগলকাণ্ডেই ধরা খেয়ে গেছেন অবৈধ পথে হাজার কোটি টাকা বানানো রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। একের পর এক উন্মোচনে সবার সামনে চলে এসেছে তার পাহাড় সম সম্পদের হিসাব। গণমাধ্যমে তা প্রকাশ হচ্ছে, তোলপাড় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। জাতীয় রাজস্ব বোর্ড থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ওএসডি করে রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। জব্দ করা হয়েছে ব্যাংক, এমএফএস ও বিও হিসাব। দেশ ত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর তার অবৈধ সম্পদের খোঁজ নিতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুধুমাত্র সরকারি চাকরি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এর মধ্যে দেশেই প্রায় 500 কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশাল, ময়মনসিংহ ও ফেনী সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, প্লট ও তাদের ফ্ল্যাট রয়েছে। আছে একাধিক রিসোর্ট। সরকারি, বেসরকারি বিভিন্ন ব্যাংকে নিজের ও পরিবারের সদস্যদের নামে এফডিআর রয়েছে শত কোটি টাকার। এছাড়া শেয়ার বাজারে নিজ নামে অর্ধশত কোটি টাকার বিনিয়োগও রয়েছে মতিউরের। শুধু ঢাকাতেই ডজন খানেক বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে মতিউর রহমানের স্ত্রী, সন্তান ও ঘনিষ্ঠজনদের নামে। বসুন্ধরার ডি ব্লকের 384 নম্বর ভবনের মালিক তিনি। 7 তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় প্রথম স্ত্রী লায়লা কানিজকে নিয়ে বসবাস করেন। গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে 83 নম্বর রোডের 11 নম্বর প্লটে আনোয়ার ল্যান্ডমার্কের বেক পার্ক ভিউতে রয়েছে 4টি ফ্ল্যাট। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার থাকতেন ধানমন্ডির 8 নং রোডের ইম্পেরিয়াল ভবনে। কাকরাইলেও একটি ফ্ল্যাট রয়েছে ছোট স্ত্রীর নামে। এমনকি ছাগলকাণ্ডে আলোচিত তরুণকেও কিনে দিয়েছেন প্রাডো, প্রিমিও ও ক্রাউনের মতো বিলাসবহুল গাড়ি। সব গাড়ি তার বিভিন্ন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। আলোচিত ছাগলকাণ্ডের মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরানো হয়েছে।
তাকে এনবিআর এর সদস্য পদ থেকে সরানোর পর এবার নতুন করে যেটি করা হচ্ছে, সে সহ তার পরিবারের 7 জন সদস্য এবং স্বার্থ সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী 30 দিনের জন্য মতিউর, তার ছেলে, তার স্ত্রী এবং তার মেয়ে সহ যে 7 জন আছেন এবং তাদের সাথে যারা ব্যবসা বাণিজ্য করেন বা স্বার্থ সংশ্লিষ্ট, তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশনা চেয়ে গতকালকে দুদকে যে চিঠি পাঠায়, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, BFIU বলে যেটা আর্থিক গোয়েন্দা ইউনিট, তারা সমস্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গায় চিঠি দিয়েছে। অর্থাৎ মতিউর, তার প্রথম স্ত্রী লাইলা কানিজ, দ্বিতীয় স্ত্রী শিবলি, তার ছেলে ইপসিতা, অর্ণব, ইরফান সহ যা যা আছে এই 7 জন ব্যক্তির আর ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করার সুযোগ থাকবে না। এখানেই শেষ নয়, দুদক চিঠি দিয়েছে যেহেতু আলোচিত মতিউর একজন বড় শেয়ার ব্যবসায়ী এবং শেয়ার বাজারে গ্যাম্বলার, শেয়ার বাজারে কারসাজি করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, দুর্বল কোম্পানিগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে এবং তাদেরকে আইপিওতে আনার জন্য বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করে সহযোগিতা করে যে শত শত কোটি টাকা কামিয়েছেন, সেই পুঁজিবাজারেও যেন কোনো লেনদেন করতে না পারে সেজন্য দুর্নীতি দমন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেই পরিপ্রেক্ষিতে এই মতিউর, তার স্ত্রী, পরিজন সহ যারা যারা আছে কোনো অ্যাকাউন্টে যেন শেয়ার লেনদেন অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট বলে যেটি আছে শেয়ার বাজারে লেনদেন করা হয়, সেই অ্যাকাউন্টগুলো ফ্রিজ থাকবে, স্থগিত থাকবে। 5 দিনের মধ্যে এই তথ্যগুলো সমস্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান তাদেরকে পাঠানো হয়েছে যেন কেন্দ্রীয় যে আর্থিক গোয়েন্দা ইউনিট আছে যেটা বললাম BFIU, সেখানে পাঠানো হয়। মজার বিষয় এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সমস্ত তথ্য, শেয়ার বাজারে লেনদেনের সমস্ত তথ্য যতদিন ধরে লেনদেন করছে সেটাও পাঠাতে হবে। একই সঙ্গে পাঠাতে হবে KYC ফর্ম, অর্থাৎ আপনি যে পরিচিতিকরণের যে ফর্ম ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে লাগে সেই ফর্মগুলো চাওয়া হয়েছে। অর্থাৎ মতিউরের সাথে সাথে কারা আছে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে কিন্তু খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে দুদক। সাধুবাদ জানায় দুদকের এই উদ্যোগকে। এখন যেটা দরকার সেটি যেন অতীতের যে অভিজ্ঞতা আমাদের, সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি না হয়, কারণ এর আগেও 4 বার এই মতিউরের বিরুদ্ধে কিন্তু দুর্নীতি তদন্ত করেছিল দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। সেই সময় তারা কিছুই পায়নি। তখন যে যারা ইনভেস্টিগেশনের যে অফিসাররা আছে দুদক বা অন্যান্য যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তারা বলেন যে তাদের প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতেই তারা লড়াই করেছে। কিন্তু সাংবাদিকদের কিন্তু সেই লড়াই করার সুযোগটা শুরু থেকে শেষ পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে করতে হয়, অর্থাৎ তথ্য আমরা যা দিচ্ছি তার শতভাগ নিশ্চিত হয়ে আমরা তুলে ধরি। এই কারণেই বলছি যে দুদকের আগের যে 4টা তদন্ত হয়েছে সেই তদন্তগুলো খতিয়ে দেখা দরকার। সেই সময় যে অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মতিউরের বিরুদ্ধে অভিযোগ করেছিল দুর্নীতি দমন কমিশনের যে তদন্ত শুরু হয়েছিল, কেন সেই তদন্তগুলোতে কারা সেই তদন্তকারী কর্মকর্তা, ঠিক যেভাবে এখন বেনজিরের যে পাসপোর্ট করা বেসরকারি চাকরিজীবী হিসেবে যে পাসপোর্ট করার যে কাজে সহায়তা করেছে, এরকম 8 জন ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে দুদক, ঠিক একইভাবে দুদক তার নিজস্ব কর্মকর্তাদের কাছেও এই বিষয়টি জানতে চাওয়া উচিত বলেই মনে করি আমরা। কিভাবে আগের 4টা তদন্তেই পার পেয়ে গেল এই মতিউর। এই আলোচিত মতিউরের আরেকটি বড় বিষয়, সেটি কিন্তু আমরা বলছি যে একটা লোক হাত পাকাতে 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 খুনি হয়, অপরাধী করতে 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 আরও বড় অপরাধের জন্ম দেয় এবং পরাক্রমশালী হয়ে ওঠে। মতিউরও ঠিক একই কাণ্ড। 2008 সাল থেকে তার শুরু। এই 8 সাল থেকে বিত্ত বৈভব বাড়াতে 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 প্রকাশ্যেই তিনি আজকে সমস্ত কিছুকে পাহাড় সম করে তুলেছেন সবার নাকের ডগায়। সরকারি কর্মকর্তা হিসাবে পুঁজিবাজারে বিনিয়োগ করাটা কোনো অপরাধের নয়, তিনি বিনিয়োগ করতেই পারবেন, কিন্তু উনি ছিলেন প্লেসমেন্ট ব্যবসায়ী, অর্থাৎ প্লেসমেন্ট শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে কোম্পানিগুলো তার পরিচিত জনের কাছে যে বিক্রি করে, এমনই অভিযোগ আছে যে এই প্লেসমেন্ট শেয়ার টাকা দিয়ে মতিউর না কিনেই জোর করে প্রভাব খাটিয়ে তারা নিয়েছেন। এই অভিযোগটিও তদন্ত করার কাজ শুরু করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ফলে সব মিলিয়ে আমরা দুটো জিনিসই দেখতে চাই, দ্রুত গতিতে এ ধরনের অন্যায়, এ ধরনের অর্থ লুটপাটকারী যে ক্ষমতাকে ব্যবহার করে যেভাবে মতিউর রহমান করেছেন, সেটি যেমন তদন্ত দ্রুত শেষে বিচারের আওতায় আসবে। দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, সে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে। এই কোরবানিতে কিন্তু এই মতিউর রহমানের ছেলে ব্যাপকভাবে আলোচিত ছিল, কারণ 15 লক্ষ টাকা দিয়ে যে ছাগল কিনেছে, তো সে কার ছেলে, কে, এবং 15 লক্ষ টাকা দিয়েই বা ছাগলটা কিভাবে কিনলো, এই বিষয়ে কিন্তু বাংলাদেশের জনগণের বেশ একটা আলোচনা পর্যালোচনা তারা করেছে।
যার কারণে কিন্তু এখন ওই যে মানে কেঁচো খুঁড়তেই সাপ বেরিয়ে আসছে। এই মতিউর রহমানের এখন যে আমলনামাগুলো বেরিয়ে আসছে তা দেখে মোটামুটি বাংলাদেশের শুধু জনগণই নয়, বাংলাদেশের জনপ্রতিনিধি যারা রয়েছে, সাংসদ বা সংসদ সদস্য যারা রয়েছে, তারাও অবাক, তারাও হতভম্ব যে কিভাবে সম্ভব। এই ইতিপূর্বেই যে বেশ কিছুদিন আগে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার ব্যাপারে কিন্তু ব্যাপক আলোচনা পর্যালোচনা হয়েছে এবং তার নামে বেনামে, তার আত্মীয় স্বজনের নামে বেনামে যে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এটা বেরিয়ে এসেছে, সেটা নিয়ে কিন্তু দেশব্যাপী প্রতিবাদ হয়েছে, আলোচনা পর্যালোচনা হয়েছে। এখন সেই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তারও ঠিক একইভাবে, হয়তো সে একটু পুলিশ আইজিপি ছিল, প্রভাবটা বেশি খাটাইতে পারছে, এ কারণে সে যে জায়গায় গেছে সে জায়গায় সে জমি কিনেছে, বাড়ি কিনেছে, প্লট কিনেছে, ফ্ল্যাট কিনেছে। আর মতিউর রহমান সে হয়তো সব জায়গায় পারে না, তবে সে বাংলাদেশের বেশ কিছু জেলায়, বেশ কিছু জায়গায় তার বাড়ি, গাড়ি, সম্পত্তি, প্লট, ফ্ল্যাট, পার্ক, রিসোর্ট, মানে মোটামুটি কথা সেও বেনজির আহমেদকে মানে প্রায় কাছাকাছি তাকে ধরে ফেলেছে। তো এই কারণে কিন্তু বাংলাদেশের জনপ্রতিনিধি যারা, বাংলাদেশের এমপি যারা রয়েছে, পার্লামেন্ট সদস্য বা সংসদ সদস্য, তারাও অবাক এবং তারাও কিন্তু সংসদে প্রতিবাদ করেছে বিষয় নিয়ে। বিশেষ করে ব্যারিস্টার সুমন সহ, হানিফ মাহবুব সাহেব সহ অনেকেই কিন্তু প্রতিবাদ করেছে এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এর উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা এবং উপযুক্ত তদন্তের ব্যবস্থা এবং ভবিষ্যতে কেউ যেন এইভাবে অবৈধভাবে সম্পত্তি অর্জন করতে না পারে, সেজন্য কিন্তু সংসদে আলোচনা হয়েছে। কারণ দেখা গেছে এই দুর্নীতির কারণেই কিন্তু আমাদের অর্থনীতি আস্তে আস্তে করে বিপদের মুখে পড়তে যাচ্ছে এবং ইতিমধ্যেই আমরা মোটামুটি অবগত আছি যে আমাদের বাংলাদেশের যে অর্থনীতির অবস্থা, এটা কিন্তু মানে মাজা ভাঙার মতো একটা অবস্থায় কিন্তু বর্তমানে রয়েছে। তো এর অন্যতম একটা কারণ কিন্তু দুর্নীতি এবং টাকা পাচার। ওই যে ব্যারিস্টার সুমন সংসদে বলেছিল যে এই যে টাকাগুলো পাচার করে, টাকা পাচার করে তারা সেই দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে, তারা সেই দেশের বাজেট তৈরি করে ফেলে। আর আমাদের বাংলাদেশ এটা বিপদের মুখে আস্তে আস্তে করে এগিয়ে যায়। বিষয়টা তো এমনই, একজন রাজস্ব কর্মকর্তা তার এবং তার আত্মীয় স্বজনের নামে কিভাবে সে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নামে বেনামে করে ফেলে, এটা কিভাবে সম্ভব? এবং তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে বাংলাদেশে, মানে মোটামুটি তার ছেলে একটা বিশাল ইতিহাস তৈরি করে ফেলেছে। ছাগল কাণ্ড যেই ঘটনা তার ছেলে ঘটিয়েছে, এর মাধ্যমে মোটামুটি বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করে ফেলেছে। যদিও বা ওই যে এখন অনেকে বলতেছে যে ছাগল দিয়ে শুরু হয়েছিল, এখন মোটামুটি তার আদ্যপান্ত যা কিছু আছে সব কিছু বের হয়ে আসছে। যে ছাগলে পাতা খায়, ঘাস খায়, খাবার খায়, তো শেষমেশ ছাগলই কেরিয়ারও খায়। এটা মনে হয় বাংলাদেশের মানুষের বা জনগণের জানা ছিল না, সেইটা এখন মোটামুটি জানছে যে ছাগলেও মানুষের কেরিয়ার খেতে পারে। যাই হোক দর্শক, ওই যে মানে বিষয়টা হচ্ছে পাপের লেজ যখন বাড়তে থাকে তখন যে কোনো এক জায়গা থেকে কিন্তু আজরাইল চলে আসে, এটাই স্বাভাবিক। তো সে এত পরিমাণে দুর্নীতি করেছে যে তার ছেলের একটা ছাগল কিনে সে কোরবানি দিয়েছে বা কিনছে, সেই ছাগল নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়ে তার গোষ্ঠী সহ মোটামুটি এখন ফেঁসে গেছে, পুরোপুরি ধরা পড়ে গিয়েছে। যাই হোক দর্শক, এই বিষয় নিয়ে আপনার মতামত কি? আপনি এই রকম দুর্নীতিবাজদের কীরকম শাস্তি হলে উপযুক্ত শাস্তি বলে মনে করেন, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।